আসিফ নজরুল স্যার লিখেছিলেন যে ভুল বিচার, সেই ভুল বিচারটা কি আসলে ভুল বিচার হয়েছে নাকি ওটা ওই শুধু লেখাই রয়ে গেছে? তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে, তাকে কিন্তু কোনো হাতকড়া পরানো হয়নি। ক্লান্ত হয়ে আবার নিজেকে সাহস দিয়ে আমার ভাই জেলে আছে, আমার জেল বাইরে গেছে। সাধারণত গল্প হয় কাল্পনিক চরিত্র নিয়ে, কিন্তু আজ আমরা এমন একটি চরিত্র নিয়ে কথা বলবো যে চরিত্র নিজেই গল্প হয়ে গিয়েছে, যে চরিত্রটি তার দেশের সীমানা পেরিয়ে আজ বিশ্বের বিভিন্ন দেশে নানা প্রান্তে মানুষের মনে গেঁথে আছে। দর্শক, 18 বছরের এক তরুণ, চোখে যার আকাশ ছোঁয়া স্বপ্ন। অভাবের সংসারে ঘাম ঝরিয়ে তিল তিল করে জমানো টাকায় সে পা বাড়িয়েছিল স্বপ্নের পথে। উদ্দেশ্য আগ্রায় গিয়ে তাজমহল দেখা, কিন্তু সীমান্ত পেরোতেই সে এক দুর্ভোগের কবলে পড়ল। কথায় বলে নামে নামে জমে টানে। কেবল নামের মিল আর চেহারার সাদৃশ্যের কারণে সে এক ভয়ঙ্কর খুনের দায় এসে পড়ল তার কাঁধে। এরপর শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যাত্রা। কলকাতা থেকে দিল্লির তিহার জেল, সেখান থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগার। যে অপরাধ সে করেইনি, সে অপরাধের বোঝা মাথায় নিয়ে জীবনের মূল্যবান 18টি বছর তাকে কাটাতে হচ্ছে প্রথমে ভারত এবং পরে স্বদেশের কারাগারে। শুধুমাত্র নামের মিল থাকায় একটা জীবনের অর্ধেক কেটে যাচ্ছে কারাগারে। বিদেশের মাটিতে সুষ্ঠু বিচার না পেলেও দেশে ফিরেছিলেন এক বুক আশা নিয়ে। এবার হয়তো সুবিচার পাবেন বাদল ফরাজি। বিধিবাম 2022 সালে বাংলাদেশের জেল থেকে জামিন পাওয়ার কথা থাকলেও 2026 শুরু হয়ে কেটে গেল একটি মাস, কিন্তু শুরু হয়নি বাদল ফরাজির মুক্তির আলাপ। বাদলের কারাবাস কেবল একজনের ভাগ্য বিড়ম্বিত তরুণের বন্দী জীবনের গল্প নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং এক পরিবারের বুক ফাটা হাহাকারের জীবন্ত দলিল। বাদল ফরাজির জেল জীবনের গল্প নিয়ে রাহিতুল ইসলাম রুয়েল লিখেছেন বাদলের কারাবাস, যেখানে আবেগের পাশাপাশি আছে রাষ্ট্রের অসঙ্গতি, বিচার ও বিবেককে দাঁড় করিয়ে দেবে মুখোমুখি। এই বাদল ফরাজি সম্পর্কে আপনাদের আরো বিস্তারিত জানাতে বাদল ফরাজির মুক্তির জন্য গত 18 বছর যিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, দিন কাটিয়েছেন নানা মানুষের দ্বারে, সেই তার বোন আকলিমা বেগম আজ উপস্থিত আছেন কালবেলার স্টুডিওতে। আর পুরোটা সময় জুড়ে সাথে আছি আমি আর কে জ্যান। আপনাকে স্বাগতম। 18টা বছর ধরে আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আপনার ভাইয়ের জন্য। সেই যাত্রাটা সম্পর্কে আমরা একটু জানতে চাই যে প্রথমে কিভাবে খবর পেলেন আপনার ভাই দিল্লিতে জেলে আছে এবং তারপর আপনারা কিভাবে শুরু করলেন? আমাদের কাছে ফোন আসছে, যে ফোন করছে বাদল, যে এরকম আমাকে জেলে নিয়ে গেছে। সেটা তো অনেক পরে যখন ওকে নিয়ে গেছে, ওটা আমি ওর কাছ থেকে পরে শুনছি যে যখন ওকে নিয়ে গেছে এই সীমানা পেরোলেই ওকে বিএসএফ আর কি অ্যারেস্ট করে। ওকে কিছু জিজ্ঞেস করেনি, শুধু তোর নামটা জিজ্ঞেস করছে। নামটা জিজ্ঞেস করলে ও বলছে বাদল, তোমার নাম কি? বাদল। তো ও তখন বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানতো না। এখন তো অনবরত ইংলিশ হিন্দি বলতে পারে, কিন্তু তখন বাংলা ছাড়া কিছু জানতো না। কারণ তখন বাংলা মানে আমাদের মংলা শহর, ছোট্ট একটা শহর, ওই শহরের বাইরে কথাটা তার মধ্যে ছিল, তো ওই শহরের বাইরেও কখনো যায়নি। তার মধ্যে একটা দেশ পেরিয়ে অন্য দেশে গেছে, তো অত মানুষের সাথে তো উঠা বসা নেই। আমাদের আঞ্চলিক ভাষায় তার বুঝতেও কষ্ট হচ্ছিল, বলতেও কষ্ট হচ্ছিল, বুঝতে পারেনি। তো নামটাই বলছে, আর কিছু জিজ্ঞেস করা হয়নি তাকে। বাস তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে গেলে তারপরে তো ধরে নিয়ে গেল কোথায়? ধরে ওখান থেকেই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে নিয়ে তাকে তেহার জেলে দেওয়া হয়েছে। পরে আমাদের কিছুদিন পরে ফোন আসছে যে তাকে জেলে দিয়েছে। তার কতদিন পরে? কয় মাস পর বা বছর পর? না, বছর পরে না, কিছুদিনের মধ্যেই আর কি একটা ফোন আসছে যে তাকে জেলে দেওয়া হয়েছে। তারপরে আমরা তো এখন খুঁজতেছি আর কি যে কিভাবে কি করা যায়। এভাবে আর কি অনেক দিন গেছে। তারপরে ও চিঠি লিখছে, এভাবে চিঠি, আমরাও চিঠি দিতাম, ও চিঠি দিত। চিঠির মাধ্যমে আমাদের অনেক কথা হইতো। ও সবসময় আমাদেরকে, মাকে বাবাকে সবাইকে ভরসা দিয়েছে যে চিন্তা করবেন না, একটা কিছু হবে বা হয়ে যাবে, আমি তো অপরাধ করি নাই, আমি নির্দোষ, তো আপনারা সাহস রাখেন। ও যদিও ওর কম বয়স, তবু ও সাহস দিত, কারণ জানে যে বাবার অনেক আদরের ছেলে, মায়ের অনেক আদরের ছেলে। তো সেই জন্য ও সান্ত্বনা দিত যে আপনারা টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি শীঘ্রই বাড়িতে চলে আসবো। আপনি তার বড় বোন?
যে আমি তার বড় ভাই বোনদের মধ্যে তিনি দ্বিতীয়, আমার পরেও। তো তার মানে তার কাছে তো সংসারের একটা দায়িত্ব। যে দায়িত্ব, আমরা খুবই ছোট ফ্যামিলির থেকে, কিন্তু আমাদের ওই বাবাই শুধু সংসারে করতো, তারপরে পাশাপাশি ও সংসারে হাল ধরতো। কিন্তু এখন তো তারপরে ও যাওয়ার পরে তো বাবা খুবই ভেঙে পড়াতে তারপরে বাবা অসুস্থ হয়ে পড়ে, ওর কাছে চিঠি লেখে অনেক সময়। তো আমরা তো তার কাছে সকল চিঠি দিতাম না, কারণ ওর সব কথা সে প্রথম ওর ভয় করতো। ও বলতো যে আমার তো জেলের মধ্যে ভয় করে, আমি তো জেলে আমি কখনো যেটা দেখে নাই হয় না, এখান থেকেই মানে প্রথম তাকে ধরে নিয়ে একটা গাড়িতে করে তাকে নিয়ে গেছে। তারপরে তো ওই যে তাকে ধরা হয়েছে, তাকে যে ধরে নিয়ে গেছে ওটাতেই তো সে অর্ধেকটা মরে গেছে। তারপরে তাকে শুট করবে, তাকে শুট করবে, এটা তারা বলছে, এতটুক তো বোঝে, এটা তো শুট করা, এটা তো এতটুক তো বোঝে। তখন আবার ওই পাসপোর্ট ওর থাকার কারণে ওকে আর শুট করেনি তারা। আচ্ছা, ওর শুধু পাসপোর্টের কারণে ওকে বাঁচায় রাখছে তারা। তারপরে তো তাকে জেলে দিয়ে দিয়েছে। তারপর আপনার পরিবারের সদস্যদের সাথে তার দেখা হয়েছে এর মধ্যে? না, এর মধ্যে আমার সাথে দেখা হয়েছিল 3-4 মাস আগে দেখা হয়েছিল। আচ্ছা, আর বাবা মা? বাবা মারা গেছে, ছেলে টেনশনে স্ট্রোক করছিল, তারপরে মারা গেছে। মানে তার আশাই ছিল, তার অনেক ভালোবাসার ছেলে ছিল, তারপরে সে তো ছেলেকে আর দেখতে পারলো না। আমরা পরে তাকে বলি নাই, আর ওকেও আমরা প্রথমে জানাই নাই যে বাবা মারা গেছে, কারণ ও এই বাবা যে মারা গেছে এটা মেনে নিতে পারতো না। তো ও চাইতো যে বাবার সাথে বাবার চিঠি, তো আমরা বলতাম যে বাবা চোখে দেখে না। মানে তাকেও জানানো হয়নি? না, তাকে জানানো হয়নি, কারণ ওখানে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এখানে আমরা আছি ফ্যামিলি, বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো, কিন্তু ওখানে তো আর কেউ নেই, ওখানে তো ও একা। এইভাবে ওর কাছে আমরা এই কথা লুকাইছি যে বাবা নেই। পরবর্তীতে আস্তে আস্তে আমরা ওকে বিষয়টা জানাইছি। কতটা মর্মান্তিক যে জি, বাবা তার সন্তানকে দেখতে পেল না, সন্তান তার বাবাকে দেখতে পেল না, এবং এমন অভাগা সন্তান সে জানলো না যে তার বাবা পৃথিবীতে নেই। আপনারা তো এরপর দিল্লিতে তার জন্য লড়েছেন, আইনি লড়াই লড়েছেন। হ্যাঁ, ওই দিল্লিতে একজন উকিল ছিল ওর পক্ষ থেকে, একজন সুমা একটা উকিল ছিল ওর পক্ষ থেকে করতো আইন, ওই মানবাধিকারের পক্ষ থেকে। ও পড়াশোনা করতো ওখানে দিল্লিতে। ও যাওয়ার পরে ও ওই জেলের মধ্যে আর কি পড়াশোনাটা বেছে নেয়, ওখানে ও পড়াশোনা করতো। ও এখানে তো 8 পড়ার পরে গেছে, ওখানেই পুরোটা পড়া কমপ্লিট করছে, স্নাতক করছে ওখানে। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ওখান থেকে যদি খাবার খেতে যেত তাহলে পরীক্ষা দিতে পারতো না, আর পরীক্ষা দিতে গেলে খাবার খেতে পারে না, তো ওই খাবারটা না খেয়ে পরীক্ষা দিতে যেত, আর সারাটা দিন না খেয়ে থাকতে হতো। এরকম মানে অনেক কিছু আছে যেটা মানে ওটা আমি কাউকে বোঝাতেও পারবো না, আর আমার কষ্টটাও কেউ বুঝবে না। হয়তো আমি তার বউ না, আমি তার কষ্টটা বুঝি, কিন্তু এটা আমি অন্য কাউকে বোঝাতে পারবো না। মানে সে জেলে বসে বসে লেখাপড়া করেছে? হ্যাঁ, জেলে বসে ক্লাস 8 পাস করে সে এখানে 8 পাস করে ভারতে গেল। এরপর থেকে সে সেখানে কোন পর্যন্ত লেখাপড়া করলো? ওখানে সে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিল যখন আর কি দেশে আসতেছে, তখন দেশে যখন নিয়ে আসা হলো তাকে, তখন আর কি তার বিসিএস পরীক্ষা দেওয়া মানে শুরু হবে। দেশে আসলো কত বছর পর? দেশে আসছে 10 বছর পর। 10 বছর পর। জি। আপনি ভাইকে কত বছর পর দেখলেন? আমি তো এই দেখলাম, মানে ও তখন তো 10 বছর পরে দেখছি আমরা সবাই, মানে একটা আশা নিয়ে, আমরা তখনও একটা আশা নিয়ে গেছি। ওখান থেকে রাহুল কাপুর নামে একটা মানবাধিকার লোক কাজ করতো ওর জন্য, সেই ওকে উদ্যোগ নিয়ে দেশে পাঠাইছে, সবকিছু ওর জন্য লড়ছে, সবকিছু করছে। কিন্তু সে আমাকে আশা দিছে, সে আমাদেরকে খুঁজে বের করছে, আমরা কাউকে খুঁজে বের করিনি, সে বের করছে। আর আমাদের বলছে যে আমি তো চেষ্টা করছি তাকে এখান থেকে বের করতে পারিনি, যেহেতু সে বাড়িতে যাচ্ছে বা দেশের মাটিতে গেলে সে আপনাদের সাথে মন্ত্রণালয় দেখা হবে, 2-3 দিন আপনারা একসাথে থাকবেন, আপনাদের একটা সময় দেওয়া হবে যে এত বছর পরে দেশে যাচ্ছে। তো ওর মূলত এই দেশে আসাটার উদ্দেশ্যটাই ছিল যে আমাদের সাথে ও মিলিত হবে। এত বছর কেউ কাউকে আমরা দেখি না, এটা একটা ওর মনের মধ্যে বিরাট একটা স্বপ্ন ছিল। যেমন এক স্বপ্ন নিয়ে তাজমহল দেখতে গেছে, আর এখানে আর এক স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছে, নিজের মাটিতে নিজের দেশে। তো নিজের দেশে আসছে মূলত, ওখানে এটাই সিগনেচার করে আসছে যে আমি এই বন্দি বিনিময় চুক্তিতে সিগনেচার করার মানে হচ্ছে যে আমি ওই ক্রাইমটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এই ক্রাইমটা অ্যাকসেপ্ট করে নিয়ে তো কতটা মানুষ অসহায় থাকলে একটা ক্রাইম অ্যাকসেপ্ট করে সে নিজের দেশের মাটিতে ফিরে আসতে চায়।
নিজেদের আপনজনের কাছে ফিরে আসতে চায়, আপনজনের কাছে ফিরে আসছে। কিন্তু এই সরকার, তৎকালীন সরকারও আমাদের ওই ব্যবস্থা করেনি। তারা চুক্তি বিনিময় করছে ঠিকই, কিন্তু আমাদের এই একসাথে দেখা করাটুকু আমাদের সেই সময় সুযোগটুকু দেয়নি। এয়ারপোর্ট থেকে তাকে সোজা জেলে নিয়ে গেছে, সেখানেই তাকে রাখা হয়েছে, সেখানে আমরা জেলে গিয়ে দেখা করছি। ভাইকে যখন প্রথম দেখলেন 10 বছর পর, কেমন ছিল তখন? সে মুহূর্তটা আসলে ভাষায় বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। সেটা একটা মানে মানুষ ঈদ করে একটা বছর পরে, সেটা একটা কি আনন্দ, বিশাল আনন্দ। কিন্তু একটা ভাই যেমন হারায় গেছে আমাদের কাছ থেকে, এটা একটা বিচ্ছেদ। সেই বিচ্ছেদের পরে 10 বছর পর যদি কোনো ভাই তার বোনকে পায়, বোন তার ভাইকে পায়, মা তার সন্তানকে পায়, তো সেই খুশিটা মানে সেটা তো আমরা সেদিনই মানে উপলব্ধ করছি, যেদিন ও দেশে আসবে এয়ারপোর্টে। আমরা তো ওই দিনই ওইটা এতে ছিলাম। আচ্ছা, এয়ারপোর্টে আপনাদের সাথে দেখা? না, আমাদের সাথে দেখা হয় না এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে তাকে সোজা জেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের সাথে জেলখানায় গিয়ে তাদের জি দেখা জি, হলো? আমরা জেলে দেখা করছি। তাহলে বাদল সাহেবের তখন কি অবস্থা ছিল যখন আপনাদের সাথে প্রথম দেখা হলো? কি করেছিল সে আসলে? সে আসলে মানে মানে ওই যে কত দূর এসে থমকে যায় না, একটা এরকম একটা মানে কত দূর এসে থমকে গেছে, যে আমাদের দেখতেছে। মানে যেমন আমার ছেলেকে দেখে গেছে ছোট, সেই ছেলে বড় হয়ে গেছে। ওকে দেখে গেছে ধরেন 3 বছরের, ও আরো 10 বছর বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেছে না, 13 বছর হয়ে গেছে। তো এগুলো তো আর ওর তো ওই সেইখানেই থেমেছিল জীবনটা, যে সবাইকে ছোট দেখে আসছে। এখন তো সবাই চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে। এগুলো আর কি ও দূর থেকে দেখছিল, তারপরে দৌড়ে এসে আর কি জড়াই ধরছে। বাবাকে যখন দেখলো না? না, বাবাকে তো দেখিনি তখন। তো এইটা আমরা আর কি কনফেস করলেন তো জি তখন? জি, আমরা বলছি। সে তো বুঝতেই পারেন, এক সন্তান যে সন্তান তার বাবার সাথে সারাক্ষণ থাকতো, কাজের সাথে থাকা মানে তো সন্তান কাছে থাকা, সেই সন্তান যদি একেবারেই নাই, তাহলে বাবার কি অবস্থা। আবার সেই ছেলেও যখন বাবার সাথেই সবসময় থাকতো, এখন আশাতে বাবাকেই নাই, তাহলে সেটা তো মেনে নিতে অনেক কষ্টের। আর ওর জীবনটা আসলেই এই স্বপ্ন যে এত দুঃস্বপ্ন সেটা আমার জানা ছিল না। স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এখন তো জীবন থেকেও নিঃস্ব, কারণ জীবন ফিরে পাবে কিনা। জীবন বেঁচে আছে, এটা নাম ঠিকই, বেঁচে আছে, জীবিত আছে, জেলে আছে, জেলের কুঠিরে আছে। সরকার চেঞ্জ হয়ে গেছে, দেশ চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তখন যখন এই সরকার চলে গেছে, তখন কিন্তু অগণিত মানুষকে মুক্তি দেওয়া হয়েছে, ফাঁসির আসামিকেও মুক্তি দেওয়া হয়েছে, এমনকি যাবজ্জীবন অগণিত মানুষ মুক্তিতে। আমরা তখনই আশায় ছিলাম যে আমার ভাই ফিরে আসবে। আমরা জানি যে এই আপনার ভাইকে নিয়ে কিন্তু বর্তমান সরকারের একজন উপদেষ্টা এর আগেও লিখেছিলেন। লেখাটা শুধু লেখা পর্যন্তই থাকে, এর সামনে কখনো আমি আজও দেখিনি। আমি 18 বছর ধরে আমার ভাইয়ের জন্য ঘুরতেছি দাঁড়ে দাঁড়ে, কিন্তু আমি তো কোনোদিন দেখিনি। আমি দেখছি লেখা পর্যন্ত থাকে, কথা পর্যন্ত থাকে, কিন্তু এর সামনে কথার যে অর্থ থাকে, এর পরিবর্তন হয়, মানুষের পরিবর্তন হয়। এই দেখেন, সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের জীবনটা পরিবর্তন হয় না। আপনারা আপনার ভাইকে ছাড়ানোর জন্য কোথায় কোথায় আসলে গিয়েছেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, পররাষ্ট্রতে গেছি, তারপরে আইন মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। এই যে আপনি বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা লেখালেখি করছিলেন, যে ভুল বিচার যে লিখছিলেন, সে তো লিখছিলেন তৎকালীন সরকার থাকার সময়। তখন তাদের হাতে কিছু ছিল না, শুধু লেখাটুকু ছিল। কিন্তু এখন তো তাদের হাতে ছিল, ওই লেখাটা পেরিয়ে সে কিন্তু আসতে পারতো বাহিরে, সে কিন্তু আসেনি। অথচ তার তো খোঁজও নেওয়া হয়নি। জেল থেকে অগণিত লোক যখন ছাড়া হয়েছে, তার যে একটা এই একমাত্র আমার ভাইকে নিয়ে বন্দি বিনিময় চুক্তি করা হয়েছে, সে তো একমাত্র ব্যক্তি। তা এটা কি, এই ফাইলটা কি বাংলাদেশে নেই? এই ফাইলের কাগজগুলো নেই? এই ফাইলের লোকগুলো নেই? কেউই কি নেই? এই কথাগুলো কি তাদের মাথায় নেই? আর এটা যে এক দেশের অন্য দেশে যে চুক্তি বিনিময় হয়েছে, একটা কন্ট্যাক্ট হয়েছে, সেই কন্ট্যাক্টটা কি তারা ভুলে গেছে? আর সেই কন্ট্যাক্টটা ধরে যে সামনে এগোতে হয়, যে সে একটা মানুষ, ও তো একটা মানুষ, নামের মানুষ রয়ে গেছে। তার যে জীবন আছে, তার যে প্রয়োজন আছে, তার যে আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, তারা যে তাকে খোঁজে, তার যে বাহিরে আসার সময় হয়ে গেছে। তার তো 22 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, যাবজ্জীবন শেষ হয়ে গেছে 22 সালে। তার প্যারোলে মুক্তি পায়, সে অনেক কিছু, মানে সে প্যারোলেও কোনোদিন মুক্তি পায় নাই। ইন্ডিয়াতে থাকলে আমার ভাই আরো 14 বছর হয়ে, আরো যখন 14 বছর শেষ হয়েছে তখনই বাড়িতে আসতো। কিন্তু 14 বছর শেষে এখন 18 বছর, 20 বছর পেরিয়ে গেছে। আমার ভাইয়ের জীবন থেকে 20 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের জীবন জীবন পেরায় নাই, জেলেই আছে। বুঝতে পারছেন? আপনার ভাইয়ের আমরা যতদূর জানি যে তার জেল জীবন শেষ হয়েছিল 2022 সালে। জি, 2022 সালে তার মুক্তি হওয়ার কথা জি, ছিল। জি। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেননি? হ্যাঁ, কথা বলছি।
তারা বলছে যে আমাদের হাতে কিছু করার নেই, আমরা 2022 সালেই আমরা আমাদের যে ডকুমেন্ট যেগুলো আগে দেওয়া সেগুলো আমরা আগে দিয়ে দিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা, আমি প্রথম গেছি যখন তৎকালীন সরকার ছিলেন আসাদুজ্জামান খান স্যার, তার সাথে আমার যোগাযোগ হয়েছে, তার সাথে কথা বলছি, সে আমার ফাইল নিছে, সে আমাকে আশাবাদী দিছে, আশাবাদী করছে যে আপনি যান, আমরা বিষয়টা দেখতেছি। এই যে ওকে যে ওই দেশ থেকে নিয়ে আসা হয়েছে, ওর বিষয়টাই শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তারা সবকিছু জানতো, ওর ডকুমেন্ট সবকিছু তাদের দায়িত্বে, ওর ভিতরে জেলের ভিতরে কি কি ফ্যাসিলিটি পাবে, কিভাবে থাকবে, কি খাবে, সবকিছু তাদের কাছে, তাদের দায়িত্ব। কিন্তু ওই যে অফিসার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারা আর এই বিষয়টা মনে রাখে নাই, এই যে এরকম কোনো বাদল আছে, এরকম কোনো ডকুমেন্ট আছে বা এরকম কোনো চুক্তি হয়েছে, এটা তারা আর ভুলে গেছে। পরে আমি আরো পরেও গেছি, তারপরে তারা আর আমার সাথে দেখা করে না, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে আসছি, আমার আর তাদের সাথে দেখা হয় না। এইভাবেই তো 18টা বছর সকাল সন্ধ্যা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। জি, এভাবেই আমি কখনো ক্লান্ত হন নাই? হ্যাঁ, ক্লান্ত হই, আবার নিজেকে সাহস দিই, আমার ভাই জেলে আছে, আমার জেল ভাইকে বাইরে নিয়ে আসতে হবে। আপনি যখন শুনবেন আপনার মা তার ছেলের আশায় বেঁচে আছে, তাকে দেখে মরতে পারবে কিনা এটা তার আশা নেই, তখন আপনি কি করবেন? আপনি তো জীবিত লাশ হয়ে যাবেন। কারণ আমি দেখি আমার ভাইকে জেলের মধ্যে, ভাইকে ছুঁয়ে দেখতে পারি না, ভাইয়ের কাছে যেতে পারি না। শেষ ভাইয়ের সাথে কবে দেখা করলেন? এই যে 3 মাস আগে দেখা করছি ভাইয়ের সাথে। কোথায়? কাশিমপুর জেলে। তার সাথে পদে পদেই অবিচার করা হয়েছে, তাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে, এখানে জেলে রাখা হয়েছে, আমাদের সাথে দেখা করানো হয়নি। আবার কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে তাকে নিয়ে আসা হবে। একটা মানুষ যদি তার বাড়ি থেকে কোথাও যায়, তাকে একটা প্রস্তুতি থাকে যে আমি এখান থেকে ওখানে চলে যাচ্ছি বা যাবো বা ট্রান্সফার হবো, যে কোনো একটা মানুষ। কিন্তু তাকে কিন্তু সেই কথাটা বলা হয়নি যে বাদল তোমাকে চেঞ্জ করা হচ্ছে, তুমি অন্য জেলে যাচ্ছে, এরকম কিছু তাকে বলেনি। তাকে শুধু অফিসে ডাকছে, তাকে নিয়ে জেলের গাড়িতে উঠে দিয়েছে, তাকে নিয়ে আসে এক কাপড়ে। সে তো অপরাধী না, তার সাথে অপরাধী চেয়েও অপরাধের মতো অবিচার করা হয়েছে। কারণ তাকে, তার হাজারো ডকুমেন্ট ছিল, হাজারো, সে কত পরীক্ষা দিয়েছে, কত তার স্মৃতি, কত লেখা, কত কি অনেক কিছু ছিল তার জীবনের। এই 20 বছর 18 বছর ধরে সে যেগুলোই সংরক্ষণ করছে সবকিছু তার ওখানেই ছিল। তার মানে জেলখানা থেকে, তার এক জেল থেকে যখন আরেক জেলে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো মালামাল তো কিচ্ছু তাকে কিচ্ছু দেওয়া হয়নি এবং তাকে বলা হয়নি। তাকে অফিসে ডাকছে, বাদলকে অফিসে ডাকছে, তার ও জেলে ছিল ঠিকই, জেলটাই ছিল ওর একটা পুরো বাড়িঘর। কারণ ওখানে জেলে ও ইন্ডিয়াতে যে পড়াশোনা করছে, যে ইন্ডিয়াতে যে ফ্যাসিলিটি যেগুলো দেখছে, এগুলো তো আমাদের দেশে জেলে নেই। এগুলো ও সবকিছু এখানে শুরু করছে, জেলার সাথে কথা বলে সবকিছু, লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে একটা খারাপ মানুষ যে ভালো হতে পারে সেই সকল কিছু ও শুরু করে অনেক মানুষের জীবনও পরিবর্তন হয়েছে, জেলের জীবন চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। কিন্তু সেই মানুষটাকে তাকে বলাও হয়নি, এই সব কিছু তাকে অফিসে ডেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া। এগুলো তার জন্য, এটা তার জন্য যে কত কষ্টের সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এবং তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে, তাকে কিন্তু কোনো হাতকড়া পরানো হয়নি। অথচ তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুরে নেওয়া হয়েছে, তাকে হাতকড়া পরায় মানে সে যেন একদম বিশাল কোনো একটা অপরাধ করে ফেলছে, এভাবে নেওয়া হয়েছে। আর এর আগে ও জেলটা কখনো এতটাই কষ্ট পায় না, এই নিজের দেশের মাটিতে, নিজের দেশে এসে যে কষ্টগুলো পাইছে। ভিন দেশে তো মানুষের সাথে ভালো ব্যবহার পাইছে, কিন্তু আমার দেশে, আমার ভালোবাসার দেশ, আমার বাংলাদেশ, এই বাংলার মাটিকে বুকে করে আসছে, অথচ বাংলার মাটির বাংলাই পাইছে, কিন্তু মাটি পায় না, আর বাংলা মাটির ভালোবাসাও পায় না, কিছুই পায় না, কোনো মানবতাও পায় না। এভাবেই ওর জীবনটা এখনো পর্যন্ত এভাবেই জেলেই থমকে আছে। এখন এর থেকে কবে যে মুক্তি পাবে তা আমি জানি না। দর্শক, ভিন দেশে অবিচারে 14 বছরের যাবজ্জীবন কারাদণ্ড ছিল, সেখানে বাংলাদেশের সরকারের বন্দি বিনিময় চুক্তির কারণে সে বাংলাদেশে ফিরল এক বুক আশা নিয়ে, সুষ্ঠু বিচার তার দেশেই হবে। কিন্তু সুষ্ঠু বিচারের বদলে তার সেই 14 বছরের জেল এখন 18 বছর চলছে। না, তার 20 বছর পেরিয়ে গেছে, জেল জীবনে 20 বছর পার হয়ে গেছে।
তার মানে তিনি 20 বছর ধরে কারাবাস করছেন। জি। আর এই যে এখন কাশিমপুর নিয়ে যাওয়া হলো, এই বিষয়ে কি আপনারা যোগাযোগ করেছিলেন যে কেন তাকে এইভাবে নিয়ে যাওয়া হলো? এটা তারা বলছে যে আমরা এভাবে সকল এই জেল থেকে ওই জেলে নিয়ে যাওয়া হচ্ছে, ওই জেল থেকে ওই জেলে সবকিছু চেঞ্জ করা হচ্ছে। এটা ওই যে দেশ স্বাধীন হয়েছে তাই একটা চেঞ্জের ব্যাপার আছে না, তাই আর কি এই স্বাধীনতার এই উপভোগটা করছে মানুষ। সরকারের কাছে আপনার কিছু বলার আছে কিনা? সরকারের কাছে আমার বলার আছে, আমার যদি সুযোগ থাকতো সরকারের সাথে দেখা করে আমি এই প্রশ্নগুলো সরাসরি করতাম, সেই সুযোগ তো আমার নেই। গরিব মানুষ বেশি দূর যেতে পারে না, তাদের শুধু ওই ঘরের থেকে বাইরে এসে কত দূর হাঁটতেই পারে, বড় জোর বাসে চড়ে কোথাও যেতে পারে, এর দূরে কোথাও যেতে পারে না, কারণ নাগালে যেতে পারে না, কিছু করতে পারে না। তো এই যে যাদের ক্ষমতা আছে, যারা ক্ষমতাসীন, তারা জেলে যে কোনো ক্রাইম করে অনায়াসে ঘুরে বেড়াতে পারে, অনায়াসে আসতে পারে, যেতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু গরিবরা যে কতটা অসহায়, পদে পদে, সকল পদে, শুধু এই ব্যাপারে না, অনেক পদেই গরিবরা অসহায়, আর এটা সবসময় থাকবে। তাই আমার সরকারের কাছে এটা অনুরোধ যে তখন তো এই যে আসিফ নজরুল স্যার লিখেছিলেন যে ভুল বিচার, সেই ভুল বিচারটা কি আসলে ভুল বিচার হয়েছে নাকি ওটা ওই শুধু লেখাই রয়ে গেছে সেটা আমি জানি না। যদি এই ভুল বিচারটা তার মনে থাকতো যে তার নিজের লেখা, তাহলে হয়তো সে আমার ভাইয়ের জন্য কিছু করত। আর তারা এই সরকারে আসছে আজকে 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারা তো আমার ভাইয়ের জন্য কিছু করে নাই। এখনো আমি তাদের কাছে আশাবাদী আছি যে আমার ভাইয়ের জন্য কিছু করবে। এই বইয়ের লেখাটা তো সবাই দেখবে, কিন্তু আমার ভাইয়ের হৃদয়ের যে কষ্টটা, যে তার মানসিকতা, তার যে পরিস্থিতি, এটা তো কেউ বুঝবে না। শুধু হয়তো কি এটা কেউ চেষ্টা করবে ফিল করার, কিন্তু এই সরকার চাইলে নিমেষেই আমার ভাইকে বাইরে আনতে পারে। কারণ আমার ভাই তো এত বড় ক্রাইম করে নাই, তারপরে তার জীবন থেকে সেই অনেকগুলো বছরই শেষ হয়ে গেছে, তার সাজা শেষ হয়ে গেছে, আরো 4 বছর বেশিও হয়ে গেছে। এখন চাইলে আমাদের দেশের সরকার যদি তাদের হাতে কিছু নাও থাকে, তবু তো ওই দেশের সরকারের সাথে কথা বলে আমার ভাইকে বাইরে নিয়ে আসতে পারে এই দেশের সরকার। এতটুকু আশা করি যে তারা এতটুকু করবে, এখনো এটুকু আশা করি। আপনিও আমার কথাটুকু তাদের কাছে পৌঁছে দেবেন যে আমার ভাইয়ের জন্য যেন তারা কিছু করে। আপনার ভাইকে নিয়ে তো দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয়েছে, জি, বিভিন্ন ইভেন বাংলাদেশে তো অনেক বেশি লেখা হয়েছে। এবং বলছিলাম আসিফ নজরুলের মতো একজন মানুষ, একজন উপদেষ্টা, এখন বর্তমানে তিনিও স্ট্যাটাস দিয়েছেন। আর এবার আপনার ভাইকে নিয়ে লেখা হচ্ছে একটি উপন্যাস, বাদলের কারাবাস। জি, বাদলের কারাবাস আমি দেখেছি, কিন্তু এটা তো বইতে লেখা কারাবাস, আসলে আমি চোখে দেখেছি কারাবাস। সেই কারাবাস থেকে যেন সে মুক্তি পায়, বইটা যেমন মুক্তি পাইছে, আমার ভাইও যেন জেল থেকে মুক্তি পায়, আমাদের সামনে, আমাদের কাছে। আজকে আপনি আমার যতটা কাছে, আমার ভাই যেন আমার কাছে আরো কাছে আসতে পারে, এরকম একটা সুযোগ যেন আমরা পাই। গরিবরা যেন অনায়াস সবসময় যেন অবিচার পায় না, একটু বিচারও যেন পায়, এইটুকু চেষ্টা করবেন আপনারা সব। দর্শক, একটি বোন, একটি পরিবার, একটি সমাজ আজ একটাই প্রশ্ন করছে, বাদলের কারাবাস তো মুক্তি পাচ্ছে, কিন্তু বাদল ফরাজি মুক্তি পাবে কবে? আমার কথাটা হচ্ছে যে আমার মায়ের আশা যে বাবা তো ছেলেকে না দেখেই মারা গেছে, আর মায়ের যেন ছেলেকে না দেখে মারা না যায়, এইটুকু যেন এদেশের সরকার আমার ভাইয়ের প্রতি সহানুভূতি দেখায়, যে তাকে যেন আমার মা জীবিত থাকতে বাইরে নিয়ে আসে। আর আমার ভাই যদি আমার মাকে হারিয়ে বাইরে আসে, তাহলে তার আসার দরকার নেই, সে জেলেই থাকুক। আর তাদের মনে যদি আরো আশা থাকে আমার ভাইকে আরো জেল কাটাবার, তাহলে খাটাক অনায়াসে। আমাদের অভিযোগের জায়গা নেই, অভিযোগ করবো কোথায় আপনিই বলেন? এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দিনের পর দিন যে বসে আছি, ঘুরে আসছি, এই মানবাধিকারে বলে আমাদের হাতে কিছু নেই। তাহলে হাতে কার আছে সেখানে আমাকে পৌঁছে দেন, আমি সেখানে কথা বলবো। গরিবের কথার কি কোনো মূল্য নেই? তাদের সহানুভূতি কি কেউ দেখাতে পারে না? তাদের ভালোবাসা নেই, তাদের মা বাবা নেই, তাদের সংসার নেই, তাদের জীবনের কোনো মূল্য নেই? তারা কি এভাবে জীবনগুলো অনায়াসে জড়ে যাবে? এটাই চায় কি এই দেশের সরকার? চাইলেই তাকে বাইরে নিয়ে আসতে পারে, এটা কি চায় এই সরকার? দেখেন যদি সরকার কিছু করতে পারে, আমরা তো আশা করি আমাদের জন্য কিছু করবে সরকার। সরকার তো আশা দিছিল যে তখন, এখন সবাই কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু আমি এখনো সেই ভেদাভেদ দেখি। তখন ওই 5ই আগস্টের পরে তখন আশা দিছিল কি এখন আর মানুষের মধ্যে কোনো থাকবে না যে কে বড় কে ছোট, কিন্তু এখনো সেটা রয়ে গেছে। এখন আমি দেখি আরো বাড়ছি। এখন দেখেন আমার কথা সত্যি না মিথ্যা, যদি আমি এটা মিথ্যা মনে করবো কখন? যখন আমার ভাই বাইরে আসবে।
তার আগে তো আমি এইটাই এই একটা বোন, আপনি বুঝতে পারেন, একটা বোন যদি এতটা বছর ধরে ভাইয়ের পিছনে ঘোরে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, অথচ ভাইয়ের কাছে যেতে পারে না, ভাইয়ের জন্য কিছু করতে পারে না, ভাইকে এক মুঠো হাতে রান্না খাবার খাওয়াতে পারে না, এটা কত কষ্ট, সেটা আমি কাকে বলবো বলেন? এটা কাউকে বলার জায়গা আছে? মা কত আশা করে আমার ছেলেকে এটা খাবে ওটা খাবে, কত আশা নিয়ে বসে থাকে, অথচ পারে না ছেলেকে খাওয়াতে, ছেলের কাছে যেতে পারে না। ওই মংলা শহর থেকে এই কাশিমপুরে যেতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, আমার মা পারে না, কষ্ট করে আসতে, গাড়িতে চড়তে পারে না আমার মা, সেই জন্য আমার মাথাকে দেখতেও পারে না সবসময়। বোনের চোখের পানি আর আর্তনাদ, কাঠগড়ায় আজ বিবেক এবং বিচার ব্যবস্থা। আসলেই প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত কে নেবে, কে শুনবে কথা? আশা করছি সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আজ এই কথা শুনবেন এবং আপনারা খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম এমন একটা চরিত্রের কথা, যে চরিত্র আজ গল্প হয়ে উঠেছে, যে চরিত্রের গল্প আজ বাংলাদেশের সীমানা গড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান নিয়েছে। বাদল ফরাজের গল্পটা আজ আমরা কিছুটা জেনেছি, আরও বিস্তারিত জানতে পারবেন হয়তো বাদলের কারাবাস এই বইটিতে। বাদলের কারাবাস মুক্তি পেয়েছে, আশা করছি খুব শীঘ্রই বাদল ফরাজিও মুক্তি পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কালবেলার সাথে থাকার জন্য।